আচ্ছা, আজকে আমরা কথা বলবো পাকিস্তানের সেই মিসাইল ঘটনাটা নিয়ে। মনে আছে তো? বেশ আলোড়ন ফেলেছিল। ঠিক। তো বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছিল এর উপর ভিত্তি করে। আমরা একটু বোঝার চেষ্টা করব কেন পাকিস্তান ভারতে ছোড়া মিসাইলটা আটকাতে পারল না। মানে প্রযুক্তিগত আর কৌশলগত দিকগুলো, তাই তো? একদম। কারণ সবার মনেই প্রশ্নটা এসেছিল যে ওদের তো প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তাহলে এমনটা হলো কি করে? পাকিস্তান তাদের তদন্তে কি বলছে? মিসাইলটা ঠিক কিরকম ছিল? ওরা বলছে সুপারসনিক ক্রুজ মিসাইল, মানে বুঝতেই পারছেন, শব্দের চেয়েও প্রায় ৩ গুণ বেশি গতি। বাপরে! আর ওদের আকাশসীমায় ছিল কতক্ষণ? খুব বেশিক্ষণ কি? না, খুব কম সময়, মাত্র ৩ মিনিট ৪৪ সেকেন্ডের মতো। মাত্র ৩ মিনিট ৪৪? তাহলে তো ট্র্যাক করলেও আটকানো মুশকিল। ঠিক এখানেই আসল ব্যাপারটা। ওরা কিন্তু ট্র্যাক করতে পেরেছিল, মানে মিসাইলটা যে আসছে সেটা ওরা জানত। তাহলে আটকাতে পারল না কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে ওদের প্রযুক্তিতে। দেখুন, পাকিস্তানের কাছে ভূমি থেকে ভূমি বা ধরুন জাহাজ বিধ্বংসী মিসাইল আটকানোর সিস্টেম আছে। HQ-9, HQ-16 এগুলো চীনের সিস্টেম। হ্যাঁ, শুনেছি। কিন্তু আকাশ থেকে এত দ্রুত গতিতে আসা মিসাইল, মানে এই নির্দিষ্ট ধরনের হুমকি, সেটা ঠেকানোর মতো বিশেষ প্রযুক্তি হয়তো ওদের এয়ার ডিফেন্স নেটওয়ার্কে তখন ছিল না, বা থাকলেও হয়তো কার্যকর করা যায়নি। আর গতিটা বললেন শব্দের চেয়ে ৩ গুণ বেশি। মানে ঘন্টায় কত হতে পারে? মানে রেঞ্জটা বেশ বড়। ধরুন ঘণ্টায় প্রায় ৪,৫০০ থেকে শুরু করে ১১,০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ১১,০০০ কিলোমিটার? অবিশ্বাস্য। এই গতির কিছুকে ট্র্যাক করা, তারপর টার্গেট করে ধ্বংস করা, এটা তো মানে প্রায় অসম্ভব শোনায়। একদম। এখানেই ব্যাপারটা সত্যি খুব চ্যালেঞ্জিং। পাকিস্তানের একজন প্রাক্তন এয়ার ভাইস মার্শাল ইকরামুল্লাহ ভাট্টি, উনি বলছিলেন যে মিসাইল যদি মাটি থেকে ছোড়া হয়, তা সে ব্যালিস্টিক হোক বা অন্য কিছু, একটা ওয়ার্নিং টাইম পাওয়া যায়, মানে প্রস্তুতি নেবার সময় মেলে। কিন্তু আকাশ থেকে যদি সরাসরি আসে, তাহলে প্রতিক্রিয়া জানানোর সময়টা অনেক কমে যায়, নাটকীয়ভাবে কমে যায়। বোঝাই যাচ্ছে। আর যদি আমরা এটিকে একটু বড় প্রেক্ষাপটে দেখি, এটা কিন্তু শুধু পাকিস্তানের সমস্যা নয়। মানে বিশ্বের বড় বড় শক্তিধর দেশ আমেরিকা বলুন, রাশিয়া, চীন, কারো কাছেই এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা ১০০% গ্যারেন্টি দেবে। মানে কোনো কিছুই ঢুকতে পারবে না, এরকমটা নয়। আচ্ছা। বিশেষ করে এই হাইপারসোনিক গতির অস্ত্রের যুগে এটা একটা নতুন বাস্তবতা। এই যে আকাশসীমা রক্ষা করার চ্যালেঞ্জের কথা বলছেন, এটা তো শুধু দ্রুতগতির মিসাইলের জন্য নয়। আর একটা জিনিস নিয়েও তো আজকাল খুব আলোচনা হয়, ড্রোন, বিশেষ করে ছোট ড্রোন। ঠিক। পাকিস্তান তো দাবিও করেছে যে ওরা সম্প্রতি প্রায় ২৫টার মতো ইসরায়েলি হেরন ড্রোন ভূপাতিত করেছে। কিছু নাকি সফট কেল, মানে জ্যামিং করে বা সিস্টেমে গণ্ডগোল করে। হ্যাঁ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার যাকে বলে। আর কিছু হার্ড গেল, মানে সরাসরি গুলি বা মিসাইল মেরে। এই হেরন ড্রোনগুলো তো বেশ কাজের জিনিস, তাই না? অবশ্যই, এগুলো বেশ সক্ষম। মানে নজরদারি করতে পারে, দরকার হলে আঘাতও হানতে পারে, একটানা প্রায় ৯ ঘণ্টা উড়তে পারে, রেঞ্জও ১,০০০ কিলোমিটার, আর বিস্ফোরকও নিতে পারে প্রায় ২৩ কেজির মতো। গতিও তো ভালোই, ঘন্টায় প্রায় ৪১৭ কিলোমিটার বললেন। হ্যাঁ, ২২৫ নট। কিন্তু এখানে যা আকর্ষণীয় তা হল এই ছোট ড্রোনগুলো শনাক্ত করাটা কিন্তু বেশ কঠিন হতে পারে। কেন? ছোট বলে? হ্যাঁ, সেটাও একটা কারণ। আরেকজন প্রাক্তন এয়ার ভাইস মার্শাল আসাদ ইকরাম, উনি ব্যাখ্যা করছিলেন এগুলো খুব বেশি উঁচুতে ওড়ে না, আবার অনেক সময় এদের জ্যামিং করার ক্ষমতাও থাকে। ও আচ্ছা, মানে রাডারকে ফাঁকি দিতে পারে? কিছুটা পারে, ফলে প্রচলিত রাডার সিস্টেমে ধরা পড়াটা কঠিন হয়ে যায়। আর এটা শুধু পাকিস্তানের সমস্যা নয়, আমেরিকা বা ইসরায়েলও কিন্তু এই নিচু দিয়ে ওরা ছোট ড্রোনের অনুপ্রবেশ নিয়ে বেশ সমস্যায় পড়ে। তার মানে এগুলো একদম অদৃশ্য নয়? না, অদৃশ্য নয়, কিন্তু এগুলোকে খুঁজে বের করে ধ্বংস করতে বিশেষ কৌশল আর প্রযুক্তির প্রয়োজন হয়। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। বুঝলাম। আচ্ছা, এই প্রযুক্তিগত দিকগুলো তো থাকলো, কিন্তু যদি আমরা দুই দেশের, মানে ভারত আর পাকিস্তানের সামরিক শক্তি তুলনা করি, বিশেষ করে বিমান বাহিনীর সংখ্যার দিক থেকে তো ভারত বেশ এগিয়ে, তাই না? হ্যাঁ, সংখ্যার বিচারে ভারত এগিয়ে। ভারতের মোট বিমানের সংখ্যা প্রায় ২২০০র বেশি, সেখানে পাকিস্তানের প্রায় ১৪০০। আর যুদ্ধবিমান? যুদ্ধবিমানের ক্ষেত্রেও ভারত এগিয়ে। ভারতের প্রায় ৬৪৩টি আর পাকিস্তানের ৪১৮টি।
ভারতের হাতে রাফালের মতো আধুনিক প্লেন আছে, যেটা পরমাণু অস্ত্রও বইতে পারে আর পাল্লাও ৩০০ কিলোমিটার। অন্যদিকে পাকিস্তানের প্রধান শক্তি হল আমেরিকার F-16 আর চীনের সাথে বানানো JF-17 থান্ডার। এগুলো বেশ কার্যকর বিমান, কিন্তু সংখ্যায় কম আর কিছু ক্ষেত্রে সক্ষমতাতেও হয়তো রাফালের চেয়ে পিছিয়ে। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? এই সংখ্যা বা প্রযুক্তির পার্থক্যটা কি পাকিস্তানের ওই মিসাইল আটকাতে না পারার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে? দেখুন, সংখ্যা বা প্রযুক্তির পার্থক্য একটা বিষয় অবশ্যই, কিন্তু পাকিস্তানের আরেকজন প্রাক্তন এয়ার কমোডর আদিল সুলতান একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি? উনি যেমনটা বলেছেন, পৃথিবীতে কোনো দেশেরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ১০০% ফুল প্রুফ বা অভ্রান্ত নয়। ভারতেরও নয়। ভারতেরও নিজস্ব সীমাবদ্ধতা আছে। আচ্ছা, কারণটা ভাবুন, বিশাল সীমান্ত এলাকা, তাই না? যে কোনো দিক থেকে হামলা আসতে পারে। মিসাইল বা বিমান আসতে পারে, এত দ্রুতগতির অস্ত্র, এত রকম সম্ভাব্য দিক, সব মিলিয়ে সেরা প্রযুক্তি থাকলেও কোথাও না কোথাও ফাঁক থেকে যাওয়ার সম্ভাবনা থাকেই। যুক্তি আছে। তাই পাকিস্তানের ওই নির্দিষ্ট মিসাইলটা আটকাতে না পারার পেছনে যদি মূল কারণগুলো আমরা দেখি, তাহলে সেটা হলো সম্ভবত সেই মুহূর্তে ওই নির্দিষ্ট ধরনের দ্রুতগতির মিসাইল আটকানোর প্রযুক্তির অভাব বা অকার্যকারিতা, মিসাইলটা চরম গতি আর তার ফলে প্রতিক্রিয়া জানানোর জন্য অত্যন্ত কম সময় পাওয়া। এটা শুধু পাকিস্তানের ব্যর্থতা বলে দেখলে ভুল হবে। এটা আধুনিক যুদ্ধের একটা কঠিন বাস্তবতা। তাহলে পুরো আলোচনাটা থেকে যা বুঝলাম, পাকিস্তানের মিসাইল আটকাতে না পারার বিষয়টা বেশ কয়েকটি বিষয়ের যোগফল। মানে শুধু একটা কারণে নয়। একদিকে যেমন নির্দিষ্ট প্রযুক্তির অভাব ছিল, তেমনি মিসাইলের ওই সাংঘাতিক গতি একটা বিরাট চ্যালেঞ্জ তৈরি করেছিল। আর সব মিলিয়ে আকাশ প্রতিরক্ষা যে কতটা জটিল একটা ব্যাপার, সেটাও বোঝা গেল। সংখ্যার হিসেবটাই শেষ কথা নয়। একদম। সবশেষে একটা প্রশ্ন বরং আমরা আমাদের শ্রোতাদের জন্য রেখে যেতে পারি, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। যেহেতু আমরা দেখলাম যে অত্যাধুনিক মাল্টি-লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেমও অনেক সময় গতির কাছে বা আকস্মিক হামলার কাছে কিংবা ছোট নিচু দিয়ে ওড়া ড্রোনের কাছে সীমিত হয়ে পড়ছে, তাহলে ভবিষ্যতের সামরিক কৌশল কোন দিকে যাবে? দেশগুলো কি আরও বেশি বিধ্বংসী আক্রমণাত্মক অস্ত্রের দিকে ঝুঁকবে, নাকি আরও দুর্ভেদ্য কিন্তু অংশন ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির চেষ্টা করবে? অথবা এই দুটোর বাইরে গিয়ে সাইবার যুদ্ধ বা গোয়েন্দা তথ্য মানে ইন্টেলিজেন্সের নির্ভুলতা, এই বিষয়গুলোই কি আগামী দিনের যুদ্ধের মূল চাবিকাঠি হয়ে উঠবে? এটা নিয়ে ভাবার অবকাশ রইল।